দূরে বাজ পড়ল কোথাও, তারপর তার রহস্যময় গলা শুনতে পেলাম। আমাকে চিনতে পারছেন না? আমাকে তো সবাই চেনে, অথচ আপনি চিনতে পারছেন না। আমার জিনিস আমায় ফেরত দিন। ভটা কেঁপে কেঁপে উঠতে লাগলো তার হাসিতে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। তখনও সে আলোর সামনে আসেনি, কিন্তু এবার সে এলো, আর সেটা দেখা মাত্রই আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমি এবার বুঝতে পারছেন তো কি নিতে এসেছি আমি? সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি, কাল যার ঘুঙুর পড়েছিল মৃত লোকটার পাশে। আমি হাসলাম। তোমাকে আমি যদি ফিরিয়ে না দিই তবে কি করবে? আপনি জানেন আমার শক্তি সম্বন্ধে? আমি আপনাকে এক লহমায় নিঃশেষ করে দেব। আমি হেসে ফেললাম। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মঠ লেনের আড্ডা। আজ ঠাকুরমশাই তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনার কথা বলবেন তা খুবই অস্বাভাবিক এক ঘটনা, এবং এই ঘটনা ঘটেছিল তার তান্ত্রিক জীবনের প্রথম দিককার সময়ে। তাহলে চলুন আমরাও ডুব দিই তার সেই ভয়ঙ্কর ঘটনার কথা শুনতে। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদে রথ না করে রগাধ চলে, রথ না করে রগাধ চলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। মেয়েটি চিৎকার করলো, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আপনি আমার বাবার তো, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। অন্ধকারে ডুবে থাকা লোকটি এগিয়ে এলো, তারপর মেয়েটির হাতটা ধরে বলল, অন্যায় কোথায়? এই অন্দরমহল তোমায় অনেক সুখ দেবে। আর কত সুখ চাও তুমি? হ্যাঁ, জীবনে যে বিলাসিতা নিয়ে তোমার স্বপ্ন ছিল, আমি সেই সব তোমার পায়ের কাছে সঁপে দেব। হ্যাঁ, সঁপে দেব। পাহাড়ি অন্ধকারে মেয়েটার চিৎকার বার দুয়েক ধ্বনিত হয়। তারপর সব কিছু শান্ত। বনের দুটো পাখি ডানা ঝাপটায়, অন্ধকারে শুকনো পাতায় খস খস শব্দ, ব্যাস আর কিছু নেই। ঠাকুর মশাই, এবার তাহলে গল্পটা শুরু করুন। চা খেতে খেতে কিশোরী কথাটা বলতেই আমিও রেস্ট টেনে বললাম, হ্যাঁ, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। এই পরিবেশে একটা গল্প হলে ভালো জমে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের মাঝখানে থাকা লণ্ঠন সেই বাতাসের দাপটে কয়েকবার নিভু নিভু হলো। ঘরের ভেতরে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হচ্ছে। চালের ওপর বৃষ্টির শব্দ। ঠাকুরমশাই হুঁকো টেনে ভালো করে বসলেন, তারপর বলতে শুরু করলেন তার অতীতে ফেলে আসা কোনো ঘটনার কথা। বুঝলে, একটা শরতের সন্ধে আমি গিয়ে পৌঁছেছি উত্তরের দিকে। পাহাড়ের নিস্তব্ধতা আর গহীন বন যে আমায় সর্বদা টানে সে তো তোমরা জানোই।
সেবারেও সেই টানে আমি ট্রেনে চেপে বসলাম। কলকাতায় গরম থাকলেও উত্তরের দিকে যত এগোচ্ছিলাম ততই কিন্তু পরিবেশ শান্তর দিকে যাচ্ছিল। ধীরে ধীরে গরম ভাবটা একটু একটু করে কাটতে লাগলো। তখন জানালার বাইরে চোখ গেলেই চারিদিকে দেখতে পাচ্ছিলাম পরিষ্কার নীল আকাশ, নদীর তীরে দিগন্তহীন কাশবন, নীল জলে ভাসমান হাঁসের দলের ভেসে যাওয়ার যে অপরূপ দৃশ্য সে আর বলার নয়। সাথে পুজো পুজো সেই গন্ধ তো আছে। কখনো গায়ে এসে লাগে কাশফুলের ছড়া, আবার কখনো আসে শিউলি মাখা সুগন্ধ বাতাস। ট্রেন থেকে নামার আগে ট্রেনের কামরা ফাঁকা। তখন রাত অনেকটা। ফাঁকা কামরায় চোখ দুটো বুজে ঢুলছে। জানালা দিয়ে আসা ফুরফুরে শান্ত বাতাসে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের কামরায় তো কেউ ছিল না। কথাটা মনে করতেই না করতেই আমি চোখ মেলে সামনের দিকে তাকালাম, আর তারপর দেখলাম আমার উল্টো দিকের আসনে একজন মহিলা বসে আছে। তার পরনে একটা সবুজ আর লাল সুতির শাড়ি, ঘোমটা দিয়ে মুখের অনেকটাই ঢাকা। বেনু, বেনু বলতে বলতে একজন পুরুষ মানুষ এগিয়ে এলো। বেনু, এই না, এই যে তোমার দেশলাই। না, অনেক চেষ্টা করেও বিড়ি ধরাতে পারলাম না এই বাতাসে। বলতে বলতেই লোকটা সামনের আসনে বসে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আপনি কোথায় যাবেন? আমি আমার পরিচয় দিয়ে বললাম, নমস্কার, আমি কোথায় যাব সেটা ঠিক করে বেরোইনি, বুঝলেন। আমি ওই পাহাড় জঙ্গলে একটু ঘুরে ফিরে যাব। আর তোমরা? লোকটা আর তার স্ত্রী আমায় প্রণাম করলেন। লোকটি মৃদু হেসে বললেন, আমার স্ত্রী বেনু আর আমি আর্য। আমাদের বাড়ি নীলবন গ্রামে। ঠাকুরমশাই, চলুন তবে আমাদের গ্রামে ঘুরে আসুন। আমরা পাহাড়ের একটা শান্ত নির্জন গ্রামে বসবাস করি, চলুন। প্রথমে আমি রাজি না হলেও তাদের জোরাজুরিতে যেতে আমি রাজি হলাম। আসলে কারোর বাড়িতে আতিথ্য গ্রহণ করার ব্যাপারে আমার একটু লজ্জা লাগছে, তবে তাদের ব্যবহার দেখে মনে হলো সত্যি সত্যি মন থেকে উনি চাইছেন যে আমি তার বাড়িতে অতিথি হয়ে যাই। ঠাকুরমশাই, আমাদের গ্রামে একটা বিপদ দেখা দিয়েছে জানেন। সেই কারণেই আমরা গ্রাম থেকে অনেক দিন হলো বাইরে ছিলাম। আজ আবার ফিরছি এই গ্রামে, দেখি সব কিছু ঠিকঠাক হলো কিনা। ঠিক নেই কেন? কি হয়েছে আপনাদের গ্রামে? প্রশ্ন শুনে লোকটি একটু চিন্তিত হয়ে গেলেন, তারপর বলতে শুরু করলেন। ঠিক বলতে পারছি না, তবে তখন জলের সমস্যা হচ্ছিল। সেই সাথে শুনছিলাম গ্রামে নাকি কোনো ডাইনি ভর করেছে। দু একটা লোকজনের মৃতদেহ পাওয়া গেছে। তখনই আমরা আপনার বৌমাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাই। মাস দুয়েক সেখানে কাটিয়ে তারপর ফিরছি। আমার মনে হয় এতদিনে সমস্যা মিটে গেছে। তার কথা শেষ হলেও আমার ভাবনা কিন্তু শেষ হয়নি। একবার যে অশুভ সংকেত পেলাম সেটাই আমার মনের মধ্যে গেঁথে গেল। বারবার মনে হতে লাগলো, হতে পারে এই কারণেই আমার দিকে আসা। ভাগ্য আমায় এদিকে নিয়ে এসেছে। হয়তো সেই গ্রামের লোক এখনো সেই বিপদেই আছে। স্টেশনে নামতেই দেখি চারিদিক শুনশান, নিস্তব্ধ। একে অনেক রাত, তার উপর পাহাড়ি জায়গা, এমন হওয়াই তো উচিত। বড় শিমুল গাছটা থেকে তারও স্বরে ঝিঁঝি পোকা ডাকছে। হাই তুলতে তুলতে এগিয়ে যাওয়া স্টেশন মাস্টারের সাথে কি যেন বললেন লোকটা। তারপর
আবার আগের জায়গায় ফিরে আমাকে আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এই এত রাতে গাড়ি পাওয়া মুশকিল, তবে স্যার বললেন তার বাড়ির লোক সবে এখানে এসেছেন, সেই গাড়িতে আমরা আমাদের গ্রামে যেতে পারি। স্টেশনের বাইরে রাখা গরুর গাড়ির ভেতরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম। গাড়ি ছেড়ে দিলুম কর্তা। গাড়োয়ান বলতেই লোকটি হেসে বলল, আর কইতে এমন রাইট ভায়া, এবার চলো দেখি গ্রামের অবস্থা বা কেমন কে জানে। গরুর গাড়ির দুরুনিতে বসতে বসতে চোখ দুটো বার দুয়েক লেগে এসেছিল। ঠাকুরমশাই, এই যে দেখুন, এখান থেকেই আমাদের গ্রাম শুরু। রাতের আবছা আলোয় যতটুকু দেখা যায় আর কি। গ্রামের মুখে লম্বা একটা তেঁতুল গাছ, তার ডালে একটা পেঁচা ডাকছে। গরুর গাড়ির ঝুলন্ত লণ্ঠন তখন কাঁপছিল দুলুনিতে। সেই আলোয় আমার মনে হলো সামনের যে আমলকি বন চলে গিয়েছে পাহাড়ের খাদ ধরে, সেদিকে কেউ যেন ছুটে গেল এক নিমেষে। বাকিরা যে দেখতে পেল না সেটা আমি বুঝলাম। হতে পারে পাহাড়ের অন্ধকারে কেউ হয়তো কিছু করছিল। তেঁতুল গাছটার তলা দিয়ে যাওয়ার সময় বুঝলাম গাছে একটাও পাতা নেই। শুকনো তেঁতুল পাতা পড়ে আছে রাস্তার উপর। আচ্ছা, এই সময় তো এত তেঁতুল পাতা ঝরে যাওয়ার কথা না। আমি কথাটা বলতেই আর্য চিন্তিত কণ্ঠে বলল, এই গ্রামে তো বললাম অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে। আপনাকে কি বলি, আচ্ছা তবে আপনাকে কি এখানে এনে ভুল করলাম? শুনুন ঠাকুরমশাই, আজ রাতটা তো আপনাকে স্টেশনে কাটাতেই হতো, বরং না হয় আমার বাড়িতেই কাটিয়ে নেবেন। কাল আপনাকে গাড়ি ধরিয়ে দেব ভালো কোনো জায়গায়, ঠিক আছে? আগে আপনার এখানে থাকার আমার যতটা না আগ্রহ ছিল, এখন তার চাইতে বেশি আগ্রহ হলো আর্য। অর্থাৎ? অর্থাৎ যেখানে আমি রহস্য পাই সেখান থেকে যাওয়া আমার আর হয় না। সেই রহস্য উদ্ঘাটন না করে আর সমস্যা সমাধান না করে আমি তো কিছুতেই এই নীলবন ছেড়ে যাব না। তোমাদের কোনো বিপদে রেখে আমি যেতে পারবো না। আপনি সত্যিকারের একজন মানুষ ঠাকুরমশাই, সত্যিকারের। আবেগী কণ্ঠে বলে উঠল আর্য। যাক, গ্রামে ঢুকে দেখি রাস্তাঘাট শুনশান, নিস্তব্ধ। পুরো গ্রাম ঘুমিয়ে। অবশ্য এত রাতে কারো জেগে থাকার কথা নয়। কেবল সেই নিদ্রাপুরীকে জাগিয়ে মাঝে মধ্যে একটা কুকুর রহস্যময় ভাবে লম্বা সুরে ডেকে যেতে লাগল। রুংচিতা গাছের বেড়া দেওয়া একটা কাঠের বাড়ির সামনে আমরা পৌঁছে গেলাম। পাহাড়ের খাদের দিক থেকে তখন চাপা একটা রিন রিন শব্দ হয়েই যাচ্ছে এক নাগাড়ে। হাত মুখ ধুয়ে ঘরে বসতে না বসতেই আর্য এলো। ঠাকুরমশাই, আসুন আসুন, কিছু খেয়ে নিন, আসুন আসুন। এত তাড়াতাড়ি কি করলো বেনু? মনে মনে কথাটা বলে আমি এগিয়ে গেলাম হেঁসেলের দিকে। জল চাই, একটু জল চাই। একটা ফ্যাকাশে আর্তনাদ ভেসে এলো বাড়ির পাঁচিলের বাইরে থেকে। আমি থমকে গেলাম। এমন আর্তনাদ কি করে? আমি রঞ্জিতা গাছের পাঁচিল পেরিয়ে এগিয়ে গেলাম বাইরের দিকে। চাঁদটাকে হঠাৎ যেন ঢেকে দিল কালো মেঘে। তবে অস্পষ্ট হলেও বুঝতে পারলাম আমার খুব সামনেই কেউ যেন ছটপট করছে অন্ধকারে। জল, আমাকে একটু জল দাও। আমি আর একটু এগিয়ে গেলাম। কে? কার জল চাই? আমি আর এগোতে পারিনি। ঠিক তখনই কেউ যেন আমার কাঁধে হাত রাখল। চমকে উঠতেই শুনলাম, চলুন চলুন, খাবার সাজানো আছে, চলুন। আচ্ছা, ওইখানে কে যেন ছিল। বলতে বলতেই আঙুল দেখাতেই দেখি ওখানে কেউ নেই। ওখানে তো কেউ নেই। ঠাকুরমশাই, অন্ধকারে কি নাকি দেখেছেন? আসুন এবার। ঘরে ঢুকেই দেখি বেশ গরম গরম খাবার।
লুচির সাথে আলু আর বেগুন ভাজা, সাথে ছোলা আলু দিয়ে একটা সবজি। এত তাড়াতাড়ি এত সব রান্না হয়েও গেল? আমি কথাটা বলতেই হাসলো আর্য। বেনু এমনই, ওর কাজ খুব দুরন্ত। বসুন, এবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। খেতেও কিন্তু দারুণ স্বাদ ছিল। আকাশটা তখন ঘোলাটে কেমন, সেই পরিবেশের সাথে খাওয়াটা একদম জমে গেল। শেষে ছিল সন্দেশ আর নারিকেল নাড়ু। খেয়ে উঠে একটা কথা বলতেই হলো, সত্যি সত্যি কিন্তু বেনুর হাতে জাদু আছে। এক কথায় রান্না কিন্তু অসাধারণ। খেয়ে একটু পায়চারি করা আমার বরাবরের অভ্যেস। বাড়িটা তখন শুনশান, সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। যাওয়ার আগে আর্য বলে গেল, গ্রামের অবস্থা তো ভালো নয়, তাড়াতাড়ি ঘরে ঢুকে যাবেন ঠাকুর মশাই। আমি পথে বেরিয়ে পড়লাম। চারপাশের সমস্ত বাড়ি থেকে আলো নিভে গিয়েছে। কুয়াশার আস্তরণ ঢেকে দিয়েছে চারদিক। জ্যোৎস্নার আলোয় কুয়াশার আস্তরণ আরো স্পষ্ট দেখা যাচ্ছে। পথের একপাশে খাদ। কেমন একটা রহস্যময় আওয়াজ আসতে লাগলো ওই খাদ থেকে। এই যে শুনছেন, আপনি কি এখানে? একটা ফিন ফিনে কণ্ঠ শুনে ঘুরে দাঁড়িয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর গায়ে লাল একটা জরির পোশাক। আমার পেছনের দিকে এসে লুকিয়ে গেল। বড্ড হাঁপাচ্ছে। চুপ করে থাকুন একটু, কেউ জিজ্ঞেস করলে বলবেন এখানে কেউ নেই, আপনি কাউকে দেখেননি। বড্ড ফিস ফিস করা কণ্ঠে বলল সে। আমি ওকে আড়াল করে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম। কুয়াশার মধ্যে তেমন দূর অবধি দেখা সম্ভব নয়, তবে কাউকে দেখতে পেলাম না। এমন সময় কয়েকটা পায়ের শব্দ আসছিল সামনের দিক থেকে, আর আমার পিঠের পেছনে সেই মেয়েটার হাঁসফাঁস করার শব্দ। তার নিঃশ্বাস পড়ছে আমার পিঠে। ওই যে ওরা আসছে, ফিস ফিস করে বলল মেয়েটা। আমি সামনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কাউকে না দেখতে পেয়ে ওর দিকে ঘুরতে ঘুরতে বললাম, কই নেই, হয়তো চলে গিয়েছে। বলতে বলতে যেই সেদিকে তাকিয়েছি আমি অবাক হয়ে গেলাম। আরে মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল, এই তো একটু আগে অবধি তো এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার পিঠে নিঃশ্বাস পড়ছিল তার। তাহলে সেদিনকার মতো আমি আর্যর বাড়ি ফিরে এলাম। পরদিন সকালে জানালা খুলেই প্রথম পাহাড়ের মাধুর্য দেখলাম। সকালে উঠেই পাহাড়ের বন জঙ্গল আর ঘাস ফুলের উপর পড়া সূর্যালো দেখে চোখ জুড়িয়ে যায়। জল জল চাই, জল জল। আবারও করুণ একটা সুর কানে এলো। আমি বাইরে আসতেই দেখি দাওয়ায় বসে আছে আর্য। ঠাকুর মশাই, আপনার প্রাতঃ কাজকর্ম সেরে আসুন, আপনার জন্য জলখাবার সাজানো হচ্ছে। ওই গো বেনু, বেনু, আরে ঠাকুর মশাই উঠেছেন, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বাগানের দিকটা পার করে যাচ্ছিলাম, বুঝতে পারলাম বাগানটা বড্ড জঙ্গল হয়ে আছে। কতদিন এই বাড়িতে লোকজন নেই, কাজেই বাগান পরিষ্কার করা হয়। এমন সময় পায়ের কাছে কি যেন একটা লাগলো। আমি তৎক্ষণাৎ থেমে গেলাম। তারপর দেখার জন্য নিচের দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। এটা কি? বলতে বলতে ঝুঁকে বসে গেলাম। একটা মানুষের মাথার খুলি, সেটা আমার স্পষ্ট চোখে পড়ল। মাথার শুকনো খুলি অর্ধেক মাটির উপর বেরিয়ে আছে। তাড়াতাড়ি করে ওটা ওখানে রেখে আমি বাড়ির ভেতরের দিকে গেলাম। আর্য, আর্য,
আর্য, আপনি আছেন? আর্য? ও আমার গলা শুনে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। কি হলো ঠাকুরমশাই, কোনো সমস্যা নাকি? কিন্তু আর্যকে বাগানের সেই জায়গায় নিয়ে আসার পর আমি কিছুই দেখতে পেলাম না। আমি ভালো করে জায়গাটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সেই একই জায়গা ছিল, কিন্তু কিছুতেই কোনো খুলি দেখলাম না। ঠাকুরমশাই, কি দেখার জন্য ডাকলেন? আর্য প্রশ্ন করতেই আমি পাশ কাটিয়ে বললাম, বাগানের অবস্থা খুব খারাপ। একটা কাঁটা ঝোপ আমার পায়ে লাগতো এখনই, তাই আপনাকে ডাকছিলাম। কিন্তু কিছুই তো আর দেখতে পাচ্ছি না। যাকে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই এগুলো একটু পরিষ্কার করে দেবেন। অবশ্যই ঠাকুরমশাই, আপনি কিচ্ছু ভাববেন না। আমার যে কেমন লজ্জা লাগছিল, তবে খুলির কথা আর বলা হলো না। যদি ভয় পায়, খুঁজে পেলেও অন্তত দেখানো যেত। কিন্তু ওইটুকু মুহূর্তেই কোথায় গেল সেটা তো আমার মাথাতেও ঢুকছিল না। দুপুরের দিকে গ্রামের দিকে ঘুরতে বেরোলাম। দেখলাম পাহাড়ি যে সরু নদীটা নেমে গিয়েছে, সেটার জল বেশ পরিষ্কার। তার নিচ অব্দি দেখা যায় অসংখ্য পাথর। নদীর তীরে দাঁড়িয়ে দেখলাম কতগুলো লোক কেমন যেন যন্ত্রের মতো এগিয়ে চলেছে একদিকে। ওরা যেন কাউকে খুঁজছে। খুব মনোযোগ দিয়ে সবাই একবার এদিকে একবার ওই দিকে খুঁজে যাচ্ছে। আমি নদীর তীর থেকে ওদের পাশে গেলাম। বলছিলাম, আপনারা কি কাউকে খুঁজছেন? জল 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 নেই, জল নেই, জল চাই, জল জল চাই, জল চাই। জল কোথায়? কোথাও জল নেই, কোথাও জল নেই। প্রত্যেকে নিজেদের মধ্যে এমনই আলোচনা করছিল। তাদের মধ্যে জলের তেষ্টা ছিল, যেন জল না পেলে এবার মারা যাবে। আমি ওদের সামনে গিয়ে বললাম, এই যে নদীর জল, এই জল তো পরিষ্কার, তাহলে খাচ্ছেন না কেন? জল 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 চাই, জল কই জল পাবো? খাবো, জল জল কই পাবো? জল জল খাবো। জল চাই। ওরা আমায় না দেখেই নিজেদের মধ্যে বলে যেতে লাগলো। আমার কথা যেন শুনছে না। আমি আরো সামনে এগিয়ে গেলাম। ওরা রাস্তার একবার এই দিকে আর একবার ওই দিকে ঘুরতে লাগলো। জল নেই, জল জল কোথাও কেন জল পাবো জল নেই? কোথায়? জল দাও, আমরা জল খাবো, আমরা জল পাবো জল কিভাবে? খাবো। আমি অবাক হয়ে দেখলাম ওদের। আমরা হাঁটতে বেরিয়েছি। হঠাৎ করে আমি থমকে গিয়ে বললাম, আচ্ছা, আমি না কয়েকজন লোককে দেখলাম। ওরা এই নদীর সুন্দর জল রেখেও জল খুঁজে বেড়াচ্ছে খাওয়ার জন্য। বড় অদ্ভুত লাগলো ব্যাপারটা। ও আপনি ভাববেন না ঠাকুরমশাই, আসলে গ্রামে এত কিছু ঘটছিল যে অনেকের মাথাই খারাপ হয়ে গেছে। কাজে কে ভালো কে খারাপ আপনি কিছুই বুঝতে পারবেন না। কি অদ্ভুত লোকগুলো! এই সব ঘটনার জন্য পাগল হয়ে গিয়েছে। আর্য আর আমি পাহাড়ের অনেক গভীরে ঢুকে গেলাম। আকাশ হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে গেল। আর্য তাড়াতাড়ি করে বাড়ির দিকে পা বাড়াল। ঠাকুরমশাই, তাড়াতাড়ি চলুন, বৃষ্টি নামতে পারে। কিন্তু বাড়ির দিকে পা বাড়াতেই দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু। ঠাকুরমশাই, সামনের ওই ঘরে চলুন। বলতে বলতেই সামনের একটা চালা ঘরে ঢুকে গেলাম। প্রবল বাতাস বইছিল। আকাশ একেবারে কালো। এই ঝমঝম বৃষ্টি কখন যে থামবে তার কোনো ঠিক নেই। আস্তে আস্তে যেন প্রবল এক অন্ধকার ছেয়ে যেতে লাগলো। ঠাকুরমশাই, পাহাড়ে বৃষ্টির একটা আলাদাই মাধুর্য, তাই না? কখন যে নামে আর কখন যে থেমে যায় কোনো ঠিক নেই। ঠিক তখনই কতগুলো লোকের আওয়াজ কানে। কেউ যেন একসাথে বসে কোনো এক গুরুত্বপূর্ণ গল্প করছে। আমি আর আর্য অবাক হয়ে গেলাম। আচ্ছা আর্য, কি হচ্ছে বলতো?
এদিকে ডাকাত আছে নাকি? আর্য কান পেতে বলল, আমি তো বুঝতে পারছি না, চলুন একটু চুপচাপ করে দেখে নি। ডাকাতের হাতে মরার চাইতে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে অনেক ভালো। আমরা এগিয়ে গিয়ে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পেলাম। আর্য আর আমি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম যে কি আছে ওখানে, কিংবা কারা আছে। বৃষ্টি তখনও পড়ছে আগের মতো, চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার একটা ভাব। কথার স্বর অনুসরণ করে এগিয়ে গেলাম। তারপর মনে হলো নদীর কিনারে এই কথাবার্তার শব্দ হচ্ছে। তারপর ঝোপের কতগুলো পাতা সরিয়ে সামনের দিকে তাকাতেই আমরা আঁতকে উঠলাম। ওখানে কতগুলো লোক বসে, আর ওরা একটা ঘটি জল নিয়ে কাড়াকাড়ি করছে। না না, এই জল আমি খাবো, আমি খাবো এই জল। ওই, এই জল আমার, এই জল আমার। এই এই ভালো বেলা বলছি কিন্তু, আমার জল, আমার জল আমায় দিয়ে দে। আমি কিন্তু তোদের খুন করে ফেলে দেবো। দে দে আমার জল। বলতে বলতেই ওদের পেছন থেকে এসে দাঁড়ালো একটা লোক। এমন বৃষ্টিতেও তাকে দেখে শুকনো মনে হচ্ছে। মাথার চুল রুক্ষ, ঠোঁট জোড়া আরো সূক্ষ্ম, দুটো চোখ ঢুকে গেছে গর্তের ভেতরে, খালি গায়ের সমস্ত হাড় গোনা যাচ্ছে। ওর সেই রোগা পাতলা হাতে ধরা একটা ধারালো ছুরি। আমি সবাইকে শেষ করে দেব। আমার পরিবারের লোক জলের কষ্টে মারা যাচ্ছে। হ্যাঁ, দে আমায় দে। কোঁকিয়ে উঠে সে বুকে হাত রাখে, তারপর আবার বলতে শুরু করো, দে, আমার পরিবারের লোক জলের কষ্টে মরছে। হ্যাঁ, আমি কাউকে জল নিতে দেব না। দে, আমাকে দে। বলতে বলতে সে কাউকে এগিয়ে যেতে না দিয়ে একজনের পিছন দিকে ছুরি দিয়ে আঘাত করে। ওঁকিয়ে ওঠে সে। বাকিরা উঠে দাঁড়ায় ওই লোকটাকে ধরার জন্য। আমি এগিয়ে যেতে চাই, কিন্তু হঠাৎ আর্য আমাকে ধরে ফেলে। যাবেন না ঠাকুর মশাই, নিজের ক্ষতি করা উচিত নয়, ওরা আমাদেরও আঘাত করবে। সে ধরে থাকার জন্য আমি এগিয়ে যেতে পারলাম না, কিন্তু সামনের সেই মর্মান্তিক দৃশ্য আমি দেখতে পেলাম। সেই একটা লোক বাকি তিনটে লোককে মেরে ফেলে। তাদের আর্তনাতে কেঁপে উঠল জঙ্গল। বৃষ্টির জল লাল হয়ে গেল, আমার গলা শুকিয়ে কাঠ। এত জল গ্রামে, তবুও সবাই জলের জন্য এমন কেন করছে? লোকগুলোর মাথা কি ঠিক আছে? ঠিক এমন সময় প্রবল জোরে আলো চমকে উঠল। বাজের প্রবল শব্দের ভয়ে আমি মাথা নিচু করে বসে কানে হাত দিলাম। আমার সাথে সাথে আর্য তাই করল। মুহূর্তে প্রবল গুড়ুম গুড়ুম শব্দে বাজ পড়ল কাছেই কোথাও। একটু পর আমি উঠে দাঁড়িয়ে ভয়ানক একটা দৃশ্য দেখলাম। ওখানে আর কোনো লোক নেই, আছে কেবল কয়েকটা নরকঙ্কাল। আর বৃষ্টির জল সেই কঙ্কালগুলোর ভেতরে ঢোকার সময় বৃষ্টি এক শব্দ হতে লাগলো। ঠাকুর মশাই, পালিয়ে চলুন। ঠিক কানের কাছে ফিসফিস করে বলল আর্য, আর আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না দিয়ে আমার হাতটা ধরে হন হন করে হাঁটা দিল বাড়ির দিকে। আর্য, তোমার পাড়ায় আমি বেশ কিছু অদ্ভুত ব্যাপার কিন্তু লক্ষ্য করছি। কিছুই বুঝতে পারছি না, সব যেন কেমন জট পাকিয়ে যাচ্ছে। কতজনকে দেখে মনে হচ্ছে এরা মানুষ নয়। খেতে বসে কথাটা বললাম, অমনি খাবার দিতে দিতে ঘুমটার আড়াল থেকে আর্যর বউ বলল, সব কিছুই কি আর বোঝা সম্ভব? মানুষের মধ্যেই কত অশরীরী থাকে, সেটা কি আদৌ বোঝা যায়? রাতে আবারও পায়চারি করতে শুরু করেছি বাইরের রাস্তায়। এমন সময় দেখি নাকে খুব মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। পেছনের দিকে ঘুরে দেখি আগের দিনে সেই মেয়েটা বেশ সাজগোজ করেছে।
ওর গা থেকে ফুরফুরে সুগন্ধি গন্ধ ভেসে আসছে বাতাসে। গুনগুন করে কি একটা গান গাইতে গাইতে আসছে। আমার কাছে এসেই থেমে গেল সে। সেদিনের জন্য ধন্যবাদ। আমি ওর সাহসী ভাবটা দেখলাম। তারপর মৃদু হেসে বললাম, কিন্তু তারপর তুমি কোথায় উবে গেছিলে? হুট করেই দেখি তুমি নেই। মেয়েটি একগাল হেসে বলল, কোথায় আবার? আমার গন্তব্যস্থল। দূরে এমন সময় একটা কুকুর লম্বা সুর টেনে ডেকে উঠল। পাহাড়ের গা বেয়ে নেমে আসছিল ভেজা ভেজা শান্ত বাতাস। সেই বাতাসে মিশেছিল বনো ফুলের গন্ধ। হাজার হাজার নক্ষত্র রাজির নিচে দাঁড়িয়ে মেয়েটা মুচকে হেসেই কথাটা বলেছে। গন্তব্য? কোন গন্তব্য? মেয়েটি হাসি আটকে বলল, কোথায় আবার? বনের গভীরে, অনেক গভীরে। ওখানে সচরাচর কেউ যায় না। তারপর কথা আটকে আমার দিকে তাকিয়ে বলল, আর যে যায় সে আর ফিরে আসে না। ফিরে আসে না? তবে তুমি ফিরছো কিভাবে? আরে আমি তো মজা করছিলাম। যাক, আমি থাকি পাহাড়ের অনেক গভীরে। ওইদিকে ঘন জঙ্গল, আর ওখানে আমার ভালো লাগে। লোকালয়ে যে আমার ভয় লাগে, কারণ প্রকৃতির মতো বন্ধু মানুষ কখনো হতে পারে না, আর মানুষের মতো ক্ষতিকর কখনো প্রকৃতি হয় না। আচ্ছা, আপনাকে দেখে কেন মনে হচ্ছে যে আপনি কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন? হ্যাঁ, খুঁজছিলাম। কিসের উত্তর? আমিও ওর সাথে সরু পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। সামনেই একটা ঝর্ণা। চাঁদের আলো পড়েছে ঝর্ণার জলে। সেই ঝর্ণার জল নেমে গিয়েছে গভীর খাদ বেয়ে। আমি ভাবছিলাম, এই গ্রামে এত জল, তবুও লোক জল জল করে কেন মরছে? বলেই থেমে গেলাম। মেয়েটা তার জল জল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কেমন যেন বিবশ হয়ে যাচ্ছি ওর অদ্ভুত দৃষ্টিতে। তারপর গলা ঠিক করে বললাম, এত জল, তবুও জলের জন্য লড়াই কেন? মেয়েটি ঝর্ণার গভীরের দিকে আঙুল দেখিয়ে মৃদু হাসল। ওদের সবার জল ওখানেই গিয়ে হারিয়েছে। হারিয়ে গিয়েছে কেন? ঝর্ণার জল তো গ্রামেও যায়। বলতে বলতেই আমরা ঝর্ণার ওপর বাঁশের সাঁকোতে এসে পৌঁছলাম। তারপর নিচে তাকালে মনে হচ্ছিল অন্ধকার এক গহীন গুহা নেমে গিয়েছে পাতালের দিকে। অবশ্যই যায়, অভিশপ্ত জল। মেয়েটি বিকট হাসল। আমি আবছা আলোয় মেয়েটিকে দেখতে লাগলাম। ও উন্মত্ত হয়ে দুই হাত দুদিকে রেখে বলে চলেছে, ওই খাদের গভীরে হারিয়ে গিয়েছে ওদের জল। তারপর খাদের দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওইখানে এই বাঁশের সাঁকো থেকেই যে পড়ে গিয়েছিল, ওই গভীর পাতালে তার অভিশাপ, তার কালো ছায়া, তার তাণ্ডব, অভিশাপ সঞ্জীবনী নিয়ে এলেও এর অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে না। এই পাহাড়ের, এই ঝর্ণার, এই অন্ধকারের অভিশাপ সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে এই গোটা গ্রামবাসীকে। এদের তিলে তিলে শেষ হতে হবে, এদের কষ্ট পেতে হবে, এদের যন্ত্রণা ভোগ করতে হবে, জলের জন্য এদের হাহাকার করতে হবে। বলেই মেয়েটি এক প্রকার ছুটে যেতে লাগলো ঝর্ণা পার করে সামনের দিকে।
ওইদিকে ঘন জঙ্গল, একটা গাছের গায়ে অন্য গাছ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। চাঁদের আলো মাটিতে স্পর্শ করছে না। আমিও তার পিছু নিতে লাগলাম। কোথায় যাচ্ছ? শোনো, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, শোনো। ও খুব তাড়াতাড়ি আমার নাগালের বাইরে চলে যেতে লাগলো, আর আমিও ওর পিছু ছুটে চলতে লাগলাম। শোনো, শোনো বলছি, কিছু কথা আছে তোমার সঙ্গে। শোনো, দাঁড়াও বলছি, শোনো। ঠিক এমন সময় কেউ যেন আমার কাঁধে হাত রাখল। আমার সামনে আমি আর কাউকে দেখতে পেলাম না। তখন নিমেষেই যেন ওই ঘন বনের অতলে হারিয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। সামনের দিগন্তহীন পাইন গাছের জঙ্গলে কি একটা পাখি বড্ড রহস্যময় সুরে ডাকছে, কুহু কুহু। কিন্তু আমার কাঁধে হাত কে রাখল? আমি মুহূর্তে ঘুরে দাঁড়াতেই কে যেন ফিসফিস কণ্ঠে বলল, ওই দিকে যেতে নেই। ওই দিকে যে যায় সে আর কখনো ফিরে আসে না। ওই দিকে গেলে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়। অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলো আর্জুন। ও তুমি? আপনাকে খুঁজেও কোথাও পাচ্ছিলাম না, তারপর এদিকে এসেছিলাম। আমার কোনো ডাক আপনি শুনতেই পাচ্ছিলেন না, কেবল নিজের মনেই কথা বলে এদিকে আসছিলেন, আমিও তাই আসছিলাম। তারপর দেখি এইদিকে চলে এসেছেন, কিন্তু ওদিকে তো আসা বারণ। কিন্তু কেন? না, আগে ফিরে চলুন, তারপর সব বলছি। ফিরতে ফিরতে মনে হচ্ছিল যেন কেউ আমাদের পিছু নিয়েছে। শুকনো পাতার উপর আরো কারোর হেঁটে আসার শব্দ পাচ্ছিলাম, কিন্তু ঘুরে তাকিয়ে কাউকেই আমি দেখতে পাইনি। আর্য বাড়ি এসে বলল, জঙ্গলের ওদিকে নাকি অশুভ এক শক্তি থাকে। ও নাকি কখনো দেখেনি, কিন্তু শুনেছে আলেয়ার মতো কে একজন টেনে নিয়ে যায় গভীর বনের দিকে। কেউ নাকি আর ফিরে আসতে পারে না। পরদিন আমি ভাবলাম, যেদিকে লোকের এত ভয়, আমি তো সেদিকেই যাব। মনে আছে তোমাদের একবার বাঁকুড়ার জঙ্গলের গল্প বলেছিলাম? ওইখানে জঙ্গলের ভেতরে ঢুকে আমি কতগুলো মৃত মানুষের সমাধি দেখতে পেয়েছিলাম, যাদের দুদিন আগেই কেউ একত্রিত করে কোনো মতে মাটি চাপা দিয়েছিল। কিশোরী কথার মাঝে বলে উঠল, হ্যাঁ, ওই তো যাদের কেবল চোখের মনি খাওয়া হয়েছিল। গল্পটা কিন্তু ভারী ভয়ঙ্কর ছিল। শেষে দেখা গিয়েছিল আপনার সেই সহযাত্রী যুবক ছিল তাদের খুনি। ঠাকুরমশাই হুঁকো টেনে নিয়ে মৃদু হাসলেন। চারি এসেছিল। বাবা, লণ্ঠনে আর একটু তেল দিতে হবে, তখন কম দেওয়া হয়েছিল। বলেই ও লণ্ঠনে তেল দিতে ব্যস্ত হলো। তারপর বাবার একদিকে বসে বলল, গল্পটা কি আমিও শুনতে পারি? যদি আমার সামনে বলা যায় তো। আসলে হেসেলে সব কাজ ছেড়ে এখন আমি এমনি বসে আছি। কেন পারবি না মা? ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বস। আমি গল্পটা শুরু করছি। গল্পটার মধ্যে একটা বাজে দৃশ্য আছে বইটি, কিন্তু সেটাই তো আমাদের শিক্ষা দেবে। আসলে নোংরা গল্পের মাঝেই বেশি সমাজের কঠিন বাস্তব লুকিয়ে থাকে। যাকে আমরা নিষিদ্ধ বলি, তার ভেতরের সত্যতা খুঁজলে বোঝা যাবে কতটা কঠিন তার পরিস্থিতি। বলতে বলতে ঠাকুরমশাই আবার গল্পের ভেতর ঢুকে গেলেন। পরদিন কিন্তু সারাদিন বৃষ্টি হতে লাগলো। আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখলাম পথে কতগুলো লোক বাটি হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে। বৃষ্টি তখন একটু কম। আমি বেরিয়ে এলাম দেখার জন্য যে ঠিক কি হয়েছে ওখানে। বাইরে আসতেই দেখি সবাই তারও স্বরে চিৎকার করছে, জল 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 জল। প্রত্যেকটা লোক যেন কোথায় যাচ্ছে। কেউ কেউ কাঁদছে, আবার কেউ আবার মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে।
জল দাও, জল দাও, জল নেই, জল খাবো, তেষ্টা, জল দাও। এই তো বৃষ্টি হলো, পুকুর নদী সব জলে ভরে গিয়েছে, তবে আপনারা এমন কেন করছেন? অন্তত পথের খাল বিলেতেও প্রচুর জল জমেছে। কেউ আমার কোনো কথা শুনল না। তখন বিকেল গড়িয়ে গিয়েছে। বৃষ্টির পর চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। আকাশে তখনও ঘন কালো মেঘ, চারিদিকে ব্যাঙ ডাকছে তার সাথে। সেই আগের দিনের সরু পথ ধরে আমি এগিয়ে গেলাম। ঝর্ণার ওপর সাঁকোতে দাঁড়িয়ে দেখলাম বৃষ্টির জলে ভর্তি নদী। এই তো এত জল আছে, তবুও জলের কষ্ট। লোকেরা পথে ঘাটে জল খুঁজে বেড়াচ্ছে। নিচে নেমে আগে নদীতে যায়। ঠিক যেখানে ঝর্ণার জল প্রবল বেগে এসে ধাক্কা মেরে নিচে নেমে যাচ্ছে, সেখানে আমি পাথরে ঘাট ধরে নামলাম। ওহো, কি ঠান্ডা শীতল জল! এই জল নাকি আবার অভিশপ্ত। কালকের সেই গভীর পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে দেখে মনে হচ্ছিল একটু পর গাঢ় অন্ধকার নেমে আসবে। তার আগেই আমায় ঘরে ফিরতে হবে, নইলে এই অন্ধকারে একবার এই জঙ্গলে পথ হারিয়ে ফেললে আর কিছুতেই আমি পথ চিনতে পারবো না। তখন তো বাড়ি ফেরা মুশকিল হবে। তার উপর আবার সরু পিচ্ছিল পথ। যত গভীরে ঢুকতে লাগলাম, ততই মনে হলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো জগতে আমি প্রবেশ করছি। কেমন একটা চাপা রিনরিন শব্দ চারিদিকে হয়ে চলেছে। একবার মনে হলো আমার সাথে কেউ হাঁটছে। চারিদিকে কেবল গভীর গাছের জঙ্গল। কখনো মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে গল্প করছে, আবার কেউ যেন ছুটে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। অথচ খুঁজেও কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক এমন সময়ে কারোর গান করার গুনগুন শব্দ পেলাম আমি। কেউ যেন নাচ করছে, তার ঘুঙুরের শব্দ হচ্ছে। আমি আরো এগিয়ে যেতেই দেখলাম সামনের একটা জায়গা থেকে মিঠে বনফুলের গন্ধ আসছে। সামনের ছোট বড় ঝোপগুলো পেরিয়ে দেখলাম কালকের সেই মেয়েটা নাচ করছে। ওর পরনে নাচের পোশাক। আমার পায়ের শব্দ শুনে সে বুঝতে পারল। সঙ্গে সঙ্গে তার নাচ থেমে গেল। ওপরের দিকে ছিল হাত দুটো, সেগুলো সে নামিয়ে অবাক হয়ে বলল, কেউ কি এসেছে এখানে? আমি কিছু বলতে যাব, কিন্তু তার আগেই দেখি অন্য দিক থেকে একজন বলে উঠল, হ্যাঁ আমি। আমাকে আমাকে আর কত কত অপেক্ষা করাবে নটিনি? দুই পা পিছিয়ে গেল মেয়েটি। জমিদার মশাই, আপনি? দেখলাম বেশ ছিমছাম সাজগোজ করা লোকটি। পরনে বেশ দামি ফতুয়া আর ধুতি, প্রত্যেক আঙুলে সোনা হিরে পান্নার আংটি, গলায় সোনার মোটা হার। মেয়েটি পিছিয়ে যেতেই লোকটি হাসল, তারপর বলল, তুমি তুমি আর কত দূর পালাবে নটিনি? এসো এসো, আমার বাহু বন্ধনে আবদ্ধ হবে। আমার প্রেমকে তুমি উপেক্ষা করে কোথায় পালাবে? হ্যাঁ, কোথায় কোথায় পালাবে? তুমি যেখানেই যাও না কেন, আমার দুই চোখ তোমাকে সর্বদা নজর রাখবে, সর্বদা। বলতে বলতেই মেয়েটিকে ধরে ফেলল, আর আমি অপেক্ষা না করে ছুটে গেলাম সেদিকে। তারপর লোকটাকে সজোরে আঘাত করলাম। লোকটা ছিটকে পড়ে পালিয়ে গেল অন্ধকারের পথ থেকে। মেয়েটি উঠে বসল। লোকটা যেদিকে গিয়েছিল তার অন্যদিকের সরু পথটা ধরে ছুটে যেতে লাগলো। আমিও ওকে ডাকতে লাগলাম, শোনো শোনো, এদিকে এসো, আমাকে বলো তোমার কি সমস্যা, শুনতে পাচ্ছ? শোনো। মেয়েটি আরো জোরে ছুটে যেতে লাগলো, ঠিক যেন বাতাসের মতোই ওর গতি। আর মুহূর্তেই ও আমার নাগালের বাইরে চলে গেল। আমি ওকে কিছুতেই ধরতে পারলাম। এত দ্রুত কোথায় পালিয়ে গেল মেয়েটি? আমি তো ওকে কেবল সাহায্য করতেই আসলাম,
আর মেয়েটি এমন ভয় পেল কেন? গহীন অন্ধকার তখন নেমে এসেছে জঙ্গল, ঝিঝি ডাকতে শুরু করেছে। না না, আর নয়, আরো দেরি হলে এই জঙ্গল থেকে আমি বেরোতেই পারবো না। এই জঙ্গল যে রহস্যময়, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। ফেরার সময় ঝর্ণার সেই সাঁকোতে এসে আমি আটকে যাই। অস্পষ্ট আলোয় মনে হলো সাদা একটা কাপড় পরে কেউ যেন দাঁড়িয়ে আছে ওই সাঁকোর ওপরে। ওটা কি দাঁড়িয়ে আছে? তখন তো ছিল না, তবে এখানে এলো কিভাবে? বলতে বলতে আমি তার সামনে, তারপর আর এক পাশ ধরে টেনে ফেলে দিতে যাব, অমনি এমন কিছু দেখলাম যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এমন ভয়ঙ্কর একটা দৃশ্য যে এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম একটা মৃতদেহ পড়ে আছে, তার শরীর ভীষণভাবে ক্ষত বিক্ষত, রঙিন পোশাকের উপর লেপটে আছে মাংসপিণ্ড, তবে তার রং একেবারে ফ্যাকাশে বিবর্ণ, যেন অনেকদিন ধরে এই শরীর জলে থেকে থেকে পচে গেছে। এমন দৃশ্য যে আমার হাতটা কেঁপে উঠল। তবে তখনও তার মুখটা কাপড়ে ঢাকা ছিল। সব শেষে আমি তার মুখের কাপড়টা তুলে দিই, আর সঙ্গে সঙ্গে আমি আটকে উঠলাম তার মুখটা দেখে। জানো এ ছিল সেটা? মুখটা ছিল সেই মেয়েটা যাকে আমি একটু আগেই দেখলাম। শুনতে পাচ্ছ? এই এই শুনতে পাচ্ছ? তুমি তো একটু আগেই ছুটে যাচ্ছিলে, শুনতে পাচ্ছ? ঠিক তখনই সাঁকোতে দুর্নি অনুভব করলাম। দেখলাম অন্য প্রান্তে মশাল হাতে দাঁড়িয়ে আছে আর্য, তার একজন সঙ্গী। আর্য চিৎকার করল, ঠাকুর মশাই চলে আসুন, এখানে আর এক মুহূর্ত নয়, আপনার বিপদ হতে পারে। চাঁদের আলো যেন ঢেকে যেতে লাগলো কালো আর ঘন মেঘের কারণে। আমি তাড়াতাড়ি ওদের দিকে এগিয়ে যেতেই একটা টান অনুভব করলাম। কে আমার পা টেনে ধরেছ? কে কে ধরেছ? বলেই নিচের দিকে তাকিয়ে দেখি সেই কদাকার হাত আমার দুই পা আঁকড়ে ধরেছে। সেই দৃশ্য ভাবলে এখনো আমার শরীরটা কেঁপে ওঠে। সে যে ভয়ানক দৃশ্য। আমি আর দেরি করলাম, চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম। ব্যাস, মুহূর্তেই বাঁধন শিথিল হতে লাগলো, আর আমি দেখলাম আমার সামনে কিছু নেই। পথে যেতে যেতে আর্য বলছিল, আপনাকে ঘরে না পেয়ে যখন খুঁজছিলাম তখন এই বন্ধুই আমাকে বললো যে আপনাকে নাকি এদিকে আসতে দেখেছে, আর তাই আমি ওকে নিয়েই তাড়াতাড়ি করে এলাম। আপনাকে তো আমি বলেছিলাম এদিকে আসবেন না, এদিকে বড্ড বিপদ থাকে। যা, আমি সেদিন বাকি রাতটা সেই দৃশ্যের কথাই ভাবতে লাগলাম। মৃতদেহ কি সত্যি ওই মেয়েটার হবে? না না, হবে না, ও তো অন্যদিকে ছিল। এই মৃতদেহ কোনো অশুভ শক্তির তৈরি মায়া ছিল, কারণ সেই শরীর ছিল অনেক দিন ধরে জলে থেকে পচে যাওয়ার মতো। মেয়েটি জলে পড়ে মরলেও ওর শরীরটা এমন হবে না। শেষ রাতে মনে হলো কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে, সেই সাথে ফ্যাকাশে কণ্ঠে ডাকছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে উঠে বসে, তারপর দরজার বাইরে এসে দেখি আর্য দাঁড়িয়ে আছে। আপনি আজ যেখানে আটকে ছিলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? বেশ অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করল। জমিদার বাবু নগেন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। ঠিক যেখানে আপনি দাঁড়িয়েছিলেন কি যেন একটা বকবক করছিলেন না, ওখানে সাদা চাদর দিয়ে ঢাকা ছিল তার দেহ। হাতে ছিল কি একটা ঘটির মতন কিছু, অর্থাৎ উনিও জল খুঁজতে গিয়েই মারা পড়েছেন। আমার গলা শুকিয়ে কাঠ হলো। আমি কোনো ক্রমে বললাম, কিন্তু ওখানে তো আমি তখন একটা মেয়ের মৃতদেহ দেখেছিলাম। তুমি মানে তোমরা কিছু দেখতে পাওনি? না তো, আপনাকে একাকী ওখানে বকবক করতে দেখছিলাম। কিন্তু আমি যে দেখেছি না। হতে পারে আমার মনের ভুল,
বলছি না, সাঁকো পেরিয়ে গেলে এক রহস্যময় জগৎ আমার সামনে এসে পড়ে। মানে কোনো কিছুই অসম্ভব নয়। সেই সাঁকোর দিকে যাচ্ছিলাম, একটা কথাই ভাবছি, এতটা মিলে যেতে পারে কিভাবে? ঘটনাগুলো আবার কেমন যেন জট পাকাচ্ছে। এইসব কাল ঘটল, আজ আবার একই জায়গায় জমিদারের লাশ। কথাটা বলতে বলতে একটা কথা মাথায়, হ্যাঁ, কাল মেয়েটা যখন একা ছিল একজন জমিদার ওকে বিরক্ত করছিল, তবে কি সেই কোনোভাবে? কথাটা আমি ভাবতে ভাবতে সেই কালকের জায়গায় পৌঁছে গেলাম। দেখলাম কোথাও কেউ নেই। সবাই যে জল খুঁজতে ব্যস্ত সেটা আমি বুঝলাম। কেবল মৃতদেহের সামনে কোনো স্ত্রীলোককে এক মাথা ঘোমটা দিয়ে সাদা থান পরে গুঁড়িয়ে গুঁড়িয়ে কাঁদতে দেখলাম। তার কান্না বড় অদ্ভুত, রহস্যময়। আর কবে মুক্তি হবে? আর কবে? যেন নাক দিয়ে কাঁদছেও, বড্ড নাকি সুরর। মৃতদেহের সামনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কালকের সেই জমিদার মশাই। তার রুগ্ন শরীর, হাতে জলের ঘটি, শুষ্ক ঠোঁটে জলের জন্য হাঁ হয়ে আছে। চোখ দুটো দেখে মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে কিছু বলতে চেষ্টা করছে। গলায় একটা বড় আঘাতের দাগ, তাতে রক্ত নেই, কিন্তু থলথলে মাংস লেগে আছে। গলার ভেতরের নলি অবধি দেখা যাচ্ছে। আমি চোখটা সরিয়ে নিলাম। ঠিক তখনই সাঁকো দিয়ে কাউকে আসতে দেখলাম। চারজন লোক মূর্তির মতো এলো, তারপর তুলে নিল সেই শরীরকে। শরীরটা যেন একটু নড়াচড়া করে উঠল সাদা কাপড়ের ভেতর। চারজন লোক শরীরটা কাঁধে করে চুপচাপ সাঁকোর উপর শব্দ তুলতে তুলতে নিয়ে যেতে লাগল। আর সেই স্ত্রী লোক নিজের মনে কেঁদে কেঁদে সেই লোকগুলোর পেছনে পেছনে যেতে লাগল। কিছু একটা দেখে আমি ঝুঁকে গেলাম সামনে। তারপর তুলে নিলাম একটা পায়ের ঘুঙুর। আর্য অন্যদিকে তাকিয়েছিল। আমি সেই সুযোগে ঘুঙুর কোচরে লুকিয়ে ফেললাম। আমার তখন একটা কথাই মনে হচ্ছে, এই ঘুঙুর সেই মেয়েটারই হবে। আর তাই যদি হয় তাহলে ওকে আসতেই হবে আমার কাছে। এই ঘুঙুর ওকে আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি ওকে সব প্রশ্ন জিজ্ঞেস করব, যেই সব প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাচ্ছি না। তোমার গ্রামের লোকগুলোকে চিকিৎসা করা উচিত আর্য। কথাটা আমি বলতেই আর্য খুঁটিতে হেলান দিয়ে বলল, কার জন্য কেহি করবে বলুন তো? আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিছু করতে পারবেন না? আমার মনে হয় আপনার একটা যজ্ঞ করা উচিত। হতে পারে কোনোভাবে এই গ্রামে একটা অশুভ শক্তির ছায়া পড়েছে, যাকে রোধ করার জন্য আপনি কি কোনো পদক্ষেপ নিতে পারবেন না? কথাটা আমায় ভাবিয়ে দিল। আমি মৃদু হেসে বললাম, তুমি তো একদম ঠিক বলেছ আর্য। এবার আমি কোনো কঠিন পদক্ষেপ নিতে পারি, যেটা আমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে পারে। রাত হতেই বৃষ্টি শুরু হলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ঘরের মেঝেতে বসে একটা পুঁথি পড়ছি। হঠাৎ দরজায় শব্দ। বৃষ্টির সময় প্রবল বাতাস হচ্ছিল। সেই বাতাসের দাপটে খুলে গেল ঘরের দরজাটা আপনা আপনি। বাইরে কম্পিত আলোয় একটা লণ্ঠন ঝুলছে। তার আলোর মাঝে একটা ছায়া লম্বা ভাবে ঘরের মেঝেতে পড়েছে। মানে বুঝতে পারলাম দরজায় কেউ দাঁড়িয়েছে। আর সেই লণ্ঠনের আলোয় সামনে দাঁড়িয়েছে বলেই ছায়াটা এইভাবে পড়েছে ঘরের মেঝে। অবাক হয়ে দরজার দিকে তাকালাম। কে কে ওখানে? ঘরের ভেতরের লণ্ঠন তখন বাইরে থেকে আসা বাতাসে দপদপ করছিল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি খোলা চুলে কে যেন দাঁড়িয়ে আছে। তার দুই হাত দেওয়া দরজার দুই কপাটের উপরে। চুলের সাথে তার শাড়ির আঁচলও ভাসছে বাতাসে।
অবাক হয়ে বললাম, কে তুমি? দরজায় কেন দাঁড়িয়ে আছো? অস্পষ্ট একটা ফিনফিনে গলা ভেসে এলো। আমার জিনিস আমি ফেরত নেবার জন্যই আসছি। দিন এবার আমার জিনিস ফেরত দিন। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। তোমার জিনিস? তুমি কে? আর কোন জিনিস আমি তোমার নিয়েছি? তারপর সে খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে লাগল। বাতাসের দাপটে দরজা দুটোর পাল্লা শব্দ করে আটকে গেল। দূরে বাজ পড়ল কোথাও একটা। তারপর তার রহস্যময় গলা শুনতে পেলাম। আমাকে চিনতে পারছেন না? আমাকে তো সবাই চেনে, অথচ আপনি চিনতে পারছেন না। আমার জিনিস, আমার জিনিস আমায় ফেরত দিন। ঘরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো তার হাসিতে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। তখনও সে আলোর সামনে আসেনি, কিন্তু এবার সে এলো। আর সেটা দেখা মাত্রই আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমি এবার বুঝতে পারছেন তো কি নিতে এসেছি আমি? সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি, কাল যার ঘুঙুর পড়েছিল মৃত লোকটার পাশে। আমি হাসলাম। তোমাকে আমি যদি ফিরিয়ে না দিই তবে কি করবে? আপনি জানেন আমার শক্তি সম্বন্ধে? আমি আপনাকে এক লহমায় নিঃশেষ করে দেব। আমি হেসে ফেললাম। তুমি আমাকে কি এখানে শক্তির পরিচয় দিতে এসেছো? তবে তুমি ভুল করছো। এখান থেকে চলে যাও। ও এগিয়ে এলো। তারপর একটা হাত আচমকা আমার গলার দিকে তুলে দিল। আর দিতে দিতেই ওর রূপের পরিবর্তন হল। সারা শরীর ফ্যাকাশে বিবর্ণ, দুই চোখ রক্তের মতো লাল, গলায় কাটা দাগ, পরনে ছেঁড়া পোশাক। ঘরের আলো নিভু নিভু, আর সেই আলোতে ওকে আরো ভয়ঙ্কর লাগছিল। মেয়েটি উচ্চ স্বরে চিৎকার করলো এবার, আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি তাকে শেষ করে দেব। কিন্তু ও জানে না আমার হাতে তখন সেই মন্ত্রপুত ছাই ছিল, যেটা তার জন্যই প্রস্তুত করে রেখেছিলাম। তার হাতের মুঠো আমার গলায় শক্ত হয়ে বসছিল। আমার সম্পূর্ণ শরীরকে ও শূন্যে তুলে ফেলেছিল। নে নে এবার তোর উপহার। বলতে বলতেই আমি সেই ছাই ওর দুই চোখে ঘষে দিলাম। সজোরে একটা চিৎকার করলো মেয়েটি। তারপর ধপাস করে পড়ে গেল নিচে। আর তারপর মুহূর্তেই ও মুছে গেল। আমি কিন্তু অবাক হইনি, কারণ আমি জানি ও একটা সাধারণ মানবী নয়। ওর কাছে যাওয়ার পরেই আমি অনুভব করতে পেরেছিলাম যে ও একটা অশরীরী। আমার তো সেই শক্তি আছে, সেটা তোমরা জানো। ও মুছে যাওয়ার পরেই আর্য ছুটে এলো আমার ঘরে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি তো দারুণ একটা খেলা খেললেন। একটা অশরীরীকে এইভাবে পরাস্ত করলেন। এই গ্রামে তো আপনার মতো শক্তিশালী একজনকেই দরকার ছিল, আর আমরা সেটা পেয়েও গেলাম। আমি বাইরের দিকে এগিয়ে গেলাম। তারপর দেখলাম একদিকে পুরো ঝোপঝাড় একেবারে পিষে গেছে। দেখলে তো, যেদিকে গেছে একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে। এবার তোমাদের সুরক্ষা করার জন্য কিছু করতে হবে। ও কি নিজের রাগ দমানোর জন্য এই বাড়িতে আক্রমণ করতে পারে? আমি সুরক্ষা কবচ করার পরেও মনে যেন ভয়টা যাচ্ছিল না। মনে হচ্ছিল এই বাড়ি না হলেও গ্রামের কোনো না কোনো বাড়ির ভয় থাকতে পারে। সেই কারণেই আমি সারা রাত জেগে রইলাম। শেষ রাতে চোখ জুড়ে ঘুম নেমে শেষ রাতে মনে হলো আমার খোলা জানালার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। তার দৃষ্টির জন্যই আমার ঘুমের ঘরে কেমন যেন উসখুস লাগছিল। ঘুমটা ভেঙে গেল, কাউকে দেখতে পাইনি। তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরের দিনের জন্য তৈরি হতে লাগলাম, কারণ আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিতে চলেছি। দেখি তারপর ঠিক কি হয়।
তারানাথ তান্ত্রিক, তুমি প্রস্তুত তো? সন্ধে হবার পরেই এসে উপস্থিত হলেন একজন তান্ত্রিক। সে হলো গঙ্গাধর তান্ত্রিক। উনি আসতেই আমি তৈরি হলাম। তারপর আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম, নিজের শরীর বন্ধনী করে নিলাম। গঙ্গাধর তান্ত্রিক চলে গেলেন তার পথে। আমি অন্ধকার পথে দাঁড়িয়ে সেই বাড়িটার দিকে তাকালাম। বারান্দায় দাঁড়িয়ে আছে আর্য ও তার স্ত্রী। আমি তাদের দিকে তাকাতেই দুজনে আমার দিকে তাকাল। আমি মৃদু হেসে তাদের বিদায় দিলাম। পথে নামতেই দেখি আকাশের অবস্থা বড্ড বাজে। আমি দ্রুত পথ চলছি বলে আমার হাতে থাকা সেই ঘুঙুর থেকে মৃদু মৃদু শব্দ হতে লাগলো। মাঝরাতের পাহাড়ি জঙ্গল থেকে মাঝে মধ্যে ডেকে উঠছে পেঁচা। দূরের ঝোপ জঙ্গলে জোনাকি মিটমিট করছে। দূরে একটা শেয়াল ডাকতেই কাছেই আরো একটা শেয়াল ডেকে উঠল লম্বা স্বরে। এইসব কাণ্ডের জন্য বনটা বারবার কেঁপে কেঁপে উঠছে। আরো একটু এগিয়ে যাওয়ার পর সেই ঝর্ণা আমি দেখতে পেলাম। বাতাসের দাপট থেমে গিয়েছে, তবে আকাশ মেঘলা। চাঁদটা কোনো মতে দাঁড়িয়ে আছে, তার মিটমিটে আলো ঝর্ণার ফেনায় পড়েছে। সেই বাঁশের সাঁকোর দিকে চোখ যেতেই আমার চোখটা আটকে গেল। সেই আবছা আলোয় মনে হলো কেউ একটা দাঁড়িয়ে আছে। বাতাস লেগে কেমন একটা শব্দের তৈরি হচ্ছে তার পোশাকে। কখনো মনে হলো কেউ যেন আমার পেছনে পেছনে হেঁটে আসছে, আবার কখনো কখনো মনে হলো কেউ যেন ফিসফিস করে গল্প করছে। আমি সেই সাঁকোতে উঠতেই একটা বিশ্রী হাসি শুনতে পেলাম। আমি জানতাম তোকে আসতেই হবে। এই যে আমার মায়ার রচনা। আমার পথে যে আসবে তাকে তুমি প্রত্যেকের মতোই এই ঝর্ণার জলে ছুঁড়ে ফেলে দেব। তাকিয়ে দেখি সেই ভয়ঙ্কর মেয়েটা। আমি সাঁকোর ওই পারে তখন। খুব তাড়াতাড়ি সাঁকো থেকে নেমে আমি নিচের পাথরে জমির উপর দিয়ে নিচের দিকে ছুটে পালাতে লাগলাম। আর ও আমার পিছু পিছু ছুটে যেতে লাগলো। জঙ্গল, ডালপালা, বালি সমস্ত পেরিয়ে আর পাথরের উপর ধাক্কা খেয়ে খেয়ে আমি নিচের দিকে পালাতে লাগলাম। আর সে আমার পেছনে পেছনে ছুটতে লাগলো। আমি তো আজ তোকে শেষ করেই দেব। ঝর্ণার খাদ ধরে অনেকটা গভীরে নামছি। এমনিতেই কেবল চাঁদের মৃদু আলো ভরসা, তার উপর এমন খাদের অবস্থা। প্রাণটা হাতে নিয়ে আমি ছুটতে লাগলাম। আর অবশেষে আমি একটা জায়গায় এসে পাথরের সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম। অমনি সে গর্জে উঠল। আর কোথায় যাবি? হ্যাঁ, এই জঙ্গল, এই খাদ, ঝর্ণার ভয়ঙ্কর স্রোত আরো একটা মৃত্যুর সাক্ষী হবে। কিন্তু তার আগে আমার ঘুঙুর দে। কিন্তু ঘুঙুর আমার কাছে ছিল না। আমি পড়ে যেতেই সেটা উল্টে গিয়ে পড়েছে সামনের একটা উঁচু জায়গায়। মেয়েটি বিকট গর্জন তুলে ছুটে এলো সেই দিকে। ও সেই ঘুঙুরের উপর ঝুঁকে উঁচু জায়গায় হাতটা রাখল, আর অমনি ও আটকে গেল। ঠিক তখনই মশাল জ্বলে উঠল। থেমে যাও রুক্মিণী। গঙ্গাধর তান্ত্রিক এগিয়ে এলেন। তখনও উনি মুখ দিয়ে উচ্চারণ করেই চলেছেন মন্ত্র। মেয়েটা অনেক চেষ্টার ফলেও নিজেকে ছাড়াতে পারছিল না। আমি এগিয়ে আসলাম। এই ঘুঙুরের নিচেই তো তোমার সমাধি রুক্মিণী। মেয়েটির নাম রুক্মিণী, আর নামটা শুনতেই সে গর্জে উঠল। গঙ্গাধর তান্ত্রিকের মশালের আগুনে রুক্মিণীর চারিদিকে এক অগ্নি সংযোগ হল। যেই বৃত্তের ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়েটার রূপ বদলে গেল এক ভয়ঙ্কর রূপে। ফ্যাকাশে বিবর্ণ শরীর, গলার কাছে একটা কাটা দাগ, সারা শরীরের পোশাক ছিঁড়ে যাওয়া, গলাটা দুটো চোখের মণি। বৃত্তাকারে থাকা সেই আগুনের আলোয় আরো ভয়ঙ্কর লাগছিল রুক্মিণীকে। ও গর্জে উঠল। আমি মৃদু হেসে বললাম, আর কত, এবার শান্ত হয়ে যাও।
একটা গোটা গ্রাম তো তাদের অপরাধের শাস্তি পেয়েছে। আপনি জানেন? রুক্মিণী ছলছলে চোখে বলে উঠল। গঙ্গাধর তান্ত্রিক এবার সামনে এলেন। আমি সব বলেছি। আমি হারিয়ে গেলাম সেই যেদিন এই জঙ্গলে গঙ্গাধর তান্ত্রিকের সাথে দেখা হয়েছে। উনি সব বলেছিলেন। এই বনের ভেতরে নাচ করে ঘুরত রুক্মিণী। অনাথ মেয়েটার আপন বলতে মামা আর মামি। তাদের সংসার চালাতে ওই পেশায় নেমেছি। অপূর্ব সুন্দরী বলেই ওর আসরে লোকজন ভর্তি ছিল সবসময়। তবে কখনো কারোর কাছে শরীর দিত না। সেদিক দিয়ে ও ছিল খুব পবিত্র। তবে পাশের গ্রামের জমিদার আদিত্য নারায়ণ তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু কোনোভাবেই তার কাছে ধরা দেয়নি রুক্মিণী। তার সমস্ত প্রলোভন পায় পিষে দিতে রুক্মিণী। আপনার এসব আমি কিছুই চাই না। তোর এত জেদ তো? ঠিক আছে ঠিক আছে, একদিন তোর এই জেদ আমার পায়ের কাছে পড়ে থাকবে। জমিদার এইভাবেই বলেছিল ওকে। তবে গ্রামের লোক ছিল মেয়েটার সহায়। তাদের দূরে তাড়ানোর জন্য একটা কাজ করেছিল জমিদার। এই গ্রাম যেই ধবলী নদীর জল খেয়ে বাঁচে, তার জল আটকে দিয়েছে বাঁধ দিয়ে। শর্ত একটাই, যদি ওই রুক্মিণীকে নিয়ে আসার সময় কেউ বাধা না দেয় তবে আমি এই জল ছেড়ে দেব। জলের অভাবে সবার প্রাণ ওষ্ঠাগত, ঝর্ণা শুকনো। ঠিক এমন সময় জমিদার পালকি আর ওস্তাদ পেয়াদা নিয়ে এসেছিল। তখন গ্রামের সবার দরজায় এসেছিল রুক্মিণী। দয়া করে আমাকে যাওয়ার জায়গা দিন। কেউই ওর কান্না শুনতে পায়নি সেদিন। সেই কান্না থেমেছিল ঝর্ণার পারে সেই তাঁবুতে, যেখানে জমিদারের আখড়ায় নাচত রুক্মিণী। ওর শরীরটা নিথর হয়ে গিয়েছিল ওই পাষণ্ড লোকটার অমানবিক অত্যাচারে। তারপর শেষ রাতে ঝর্ণার এই সাঁকোতে এসে দাঁড়িয়েছিল। হে ঈশ্বর, আমি জীবন ত্যাগ করছি, তবে এই প্রকৃতি, এই ঝর্ণা সবকিছুই যেন আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। ঠিক তাই হয়েছিল। ঝর্ণা শুকিয়ে গেল ওর মৃত্যুর পর। জমিদারের পুরো বংশ বিনাশ হলো কয়েক মাসের মধ্যে। গ্রামের লোকেরা জলের অভাবে একে একে শেষ হল। তবে এখনো শান্ত হয়নি রুক্মিণী। ওর শক্তিশালী আত্মা গ্রামের সমস্ত লোকের আত্মাকে বন্দি করে রেখেছে। আর এই গ্রামে কেউ আর বেঁচে নেই, সবাই আত্মা। তবে গঙ্গাধর তান্ত্রিক চায় গ্রামের সকল লোকের আত্মা এই এত বছর পর এবার মুক্তি পাক। সেই সাথে মুক্তি হোক ক্লান্ত রুক্মিণী। প্রতিশোধের আগুনে আর কত জ্বলবে ও। তবে এতদিন পারেনি একটাই কারণ, কিছুতেই একা উনি পারবেন না এইসব। একজন সৎ আর শক্তিশালী তান্ত্রিক চাই। খারাপ কেউ হলে রুক্মিণীর এই আত্মাকে আটকে পিশাচি করে খারাপ কাজে লাগাবে। একজন সৎ তান্ত্রিক চাই, যে সেই রুক্মিণীকে নিয়ে আসতে আসতে গঙ্গাধর তান্ত্রিক রুক্মিণীর সেই সমাধিতে মন্ত্র পড়ে এমন শক্তির সঞ্চার করবে যাতে রুক্মিণী সেখানে স্পর্শ করার সময়ই বন্দী হয়ে যায়। রুক্মিণীকে অন্য কাজে ব্যস্ত না রাখলে কিছুতেই এই প্রক্রিয়া করা সম্ভব নয়। তাহলে রুক্মিণী বুঝতে পেরে আক্রমণ করত, আর তার অপেক্ষা করতে করতে গঙ্গাধর তান্ত্রিক তপবলে দেখতে পান তার আগমন হয়ে গিয়েছে। তারপর আমার সাথে তার দেখা। আমি এগিয়ে গেলাম। রুক্মিণী, বাবা কালেশ্বরের আশীর্বাদে এবার তোমার পুনর্জন্ম হোক। এবার তুমি শান্ত হও। প্রতিশোধের আগুন কেবল তোমাদের দগ্ধ করতে পারে, সুখ দিতে পারে না। রুক্মিণী তখন বসে পড়ল। হ্যাঁ, তাই হোক। এই পাহাড়, এই প্রকৃতি, এই ঝর্ণা আবার সতেজ হোক আগের মতো। আগুনের সাথে সাথে মুছে যেতে লাগলো রুক্মিণী। ততক্ষণে ভোরের পাখি ডাকতে শুরু করেছে। ভোরের আলোয় দেখলাম জীর্ণ শীর্ণ গ্রাম। কাল রাতেও যেগুলো সতেজ ছিল আজ আর কিছুই নেই। আর্য আর তার স্ত্রীর কথা মনে পড়ছে। কাল যখন বিদায় দিচ্ছিলাম দাওয়ায় দাঁড়িয়েছিল, আজ সব কিছু উবে গেল এক লহমায়। তবে সবার চাইতে কষ্ট করেছে রুক্মিণী।
যেদিন কেঁদেছিল দাঁড়ে দাঁড়ে, সেদিন একটা দ্বারও খোলেনি ওর সামনে। সেই কষ্টের ভোগ গোটা গ্রামের লোক শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে বেড়াচ্ছিল। ঠাকুর মশাই গল্পটা থামিয়ে দিতে কিশোরী বলে উঠল, সত্যিই অন্যরকম ছিল আজকের গল্পটা, একেবারে অদ্ভুত। মানুষ শেষে ভূত হিসেবে প্রমাণিত হলো। আমি মৃদু হেসে বললাম, চলো, রাত এবার অনেক হলো, আবার কোনোদিন আসবো। আবার হুট করি চারি উঠে দাঁড়িয়ে বলল, কাল গুড় দিয়ে নারকেল নাড়ু করেছি। কাকাবাবু, আপনারা একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি, খেয়ে যান। চারির খাবার উপেক্ষা করার মতো শক্তি আমাদের কোনোদিন নেই, তাই ওর নাড়ু নিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম।